সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার লার্নার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতির একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো আমরা ক্লাসটা দেখে নিই। শুরুতে জানব দুতরফা দাখিলা পদ্ধতি কি। সমগ্র বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানসমূহে হিসাব রক্ষণের জন্য নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ পদ্ধতি হিসাবে দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিষ্ঠিত পরিচিত। দুতরফা দাখিলা পদ্ধতিতে অর্থ ও আর্থিক মূল্যে পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তায় প্রকাশ করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কী? দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য হল হিসাব বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পন্ন হিসাব সংরক্ষণের পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলের পদ্ধতি বা মূলনীতি হলো পাঁচটি। দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা হলো প্রতিটি লেনদেনের কমপক্ষে দুইটি হিসাব থাকে। ডেবিট ও ক্রেডিটর নির্ণয় করার পূর্বে প্রতিটি লেনদেনের জড়িত হিসাব খাতসমূহ বের করে তাদের প্রত্যেকটি কোন শ্রেণীর হিসাব তা নিরূপণ করতে হয়। তারপর দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে হয়। দাতা ও গ্রহীতা। 2 নম্বর আছে দাতা ও গ্রহীতা। প্রত্যেকটি লেনদেনেরই এক পক্ষ থাকবে দাতা আর এক পক্ষ থাকবে গ্রহীতা, অর্থাৎ লেনদেনের সুবিধা গ্রহণকারী আর একজন থাকবে লেনদেনের সুবিধা প্রদানকারী। ডেবিট ও ক্রেডিট করা। সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট আর সুবিধা প্রদানকারী হিসাবকে আমরা ক্রেডিট করব। সমান অঙ্কের আদান প্রদান। যেমন প্রত্যেকটি লেনদেনেরই আমরা এখানে বলেছি দ্বৈত সত্তা, দাতা গ্রহীতা, ডেবিট ক্রেডিট, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ থাকবে এবং প্রত্যেকটা পক্ষেরই টাকার অঙ্ক সমান থাকবে, সমান অঙ্কের আদান প্রদান হবে। সামগ্রিক ফলাফল। যেহেতু প্রতিটি লেনদেন ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা লিপিবদ্ধ করা হয়, সেহেতু সামগ্রিক ফলাফল নির্ণয় করা সহজ হয়। তাই লেনদেনের ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল অবশ্যই সমান হয়। এরপরে দেখব লেনদেনের দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কি 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 সুবিধা আছে। দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি হচ্ছে একটি পূর্ণাঙ্গ নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত স্বয়ংসম্পূর্ণ একটি পদ্ধতি। এছাড়াও যেমন ছোট ব্যবসায়ী, মুদির দোকানদার, এরপরে এরকমের একজন নাপিত, একজন ধোপা, এই টাইপের যে ছোট ছোট ব্যবসা আছে, এরা কখনোই কোনো হিসাব পরিপূর্ণ রাখেন না। নিয়মিত কোনো হিসাবের সম্পদ রাখে, আবার কোনো কোনো সময় দায়ের হিসাব লিখে, কোনো কোনো সময় আয়ের হিসাব লিখে, কোনো কোনো সময় ব্যয়ের হিসাব লিখে, আবার কোনো কোনো সময় কোনোটাই লিখেন না। তাই সেই একতরফা দাখিলা পদ্ধতি এবং দুতরফা দাখিলা পদ্ধতির অনেক ডিফারেন্স আছে। দুতরফা দাখিলা পদ্ধতি হলো একদম পরিপূর্ণ একটি বিজ্ঞানসম্মত এবং নির্ভরযোগ্য একটা পদ্ধতি। এখন এর অনেক সুবিধাও আছে। সুবিধাগুলো হলো পূর্ণাঙ্গ হিসাব সংরক্ষণ, অর্থাৎ একটা দুতরফা দাখিলা পদ্ধতির সে পরিপূর্ণ হিসাবটা সংরক্ষণ করে, কোনো কিছুই সে অসম্পূর্ণ রাখেন না। লাভ লোকসান নিরূপণ করা। বছর শেষে সে অবশ্যই এই পদ্ধতিতে ব্যবসার মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিপূর্ণ সঠিক হিসাব সংরক্ষণ করা হয় বলে নির্দিষ্ট সময় পরে বিশদ আয় বিবরণী তৈরির মাধ্যমে ব্যবসার নিট মুনাফা ও নিট লোকসান নির্ণয় করা সহজ হয়। গাণিতিক শুদ্ধতা যাচাই করা। প্রতিটি লেনদেনের ডেবিট পক্ষের বিপরীতে সমপরিমাণ অঙ্কের ক্রেডিট দাখিলায় লিপিবদ্ধ করতে হয়, ফলে কোনো নির্দিষ্ট তারিখে রেওয়া মিল প্রস্তুত করে হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা হয়। আর্থিক অবস্থা নিরূপণ করা। 4 নম্বরে দেখলাম আমরা আর্থিক অবস্থা নিরূপণ করা। একটি নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থার বিবরণী তৈরির মাধ্যমে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ, অর্থাৎ এই হিসাবের মাধ্যমে দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে ভুল ত্রুটি এবং জালিয়াতি উদ্ঘাটন করা যায় এবং প্রতিরোধ করা যায়। খুব সহজেই আমরা ভুল ত্রুটি বের করতে পারবো এবং ভুল ত্রুটি যখন ফাইন্ড আউট করা যায় তখন আমরা সেটার একটা প্রতিরোধের ব্যবস্থা নিতে পারবো। এরপর আছে ব্যয় নিয়ন্ত্রণ। এই পদ্ধতিতে অতিরিক্ত ব্যয় সহজেই নিয়ন্ত্রণ করা যায়। যখন আমরা প্রত্যেকটা হিসাবের
লিপিবদ্ধ করে রাখবো, তখন আমরা বুঝবো কোনটা বেশি হয় কোনটা কম হয়। যদি আমাদের দেখে ব্যয় বেশি হয় তাহলে আমরা অবশ্যই সেটা নিয়ন্ত্রণ করতে পারবো। মোট দেনা পাওনার পরিমাণ জানা, মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয় করা যায়। এই পদ্ধতিতে হিসাব রাখার ফলে ব্যবসায়ের মালিক যে কোনো সময় তার মোট পাওনা ও দেনার পরিমাণ চিহ্নিত করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে পারে। সঠিক কর নির্ধারণ, এই পদ্ধতিতে সঠিক হিসাব রাখার ফলে এর ভিত্তিতে নির্ণীত বিভিন্ন কর যথা আয়কর, ভ্যাট, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক ইত্যাদি কর কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হয়। সহজ প্রয়োগ, দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেনের বিজ্ঞানসম্মত উপায়ে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়। তাই ছোট বড় সকল প্রতিষ্ঠানে এই পদ্ধতি সহজে ব্যবহার করা হয়। সর্বশেষ দেখব সর্বজনীন স্বীকৃত। দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ, নির্ভুল, স্বয়ংসম্পূর্ণ ও নির্ভরযোগ্য পদ্ধতি বিদায় সমগ্র বিশ্বে এই পদ্ধতি সর্বজনীন পদ্ধতি হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। এবার দুতরফা দাখিলা পদ্ধতির শ্রেণী দেখব। আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী হলো 5 প্রকার। সম্পদ, আমরা 5 প্রকার হলো সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। এখন এগুলি প্রকৃতি বা বৈশিষ্ট্যটাকে সেটা দেখব। সম্পদ, সম্পদের স্বাভাবিক একটা প্রকৃতি বা বৈশিষ্ট্য হচ্ছে এটা ডেবিট হয়। যেমন যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। নর্মালি যদি আমরা তার চরিত্র বলি তাহলে সে একটা তার চরিত্র বহন করে, সেটা হলো ডেবিট। যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এবার আমরা যদি দেখি ব্যয়, ব্যয়ের বেলায় তার স্বাভাবিক প্রকৃতি বা বৈশিষ্ট্য হচ্ছে ক্রেডিট, ডেবিট। সম্পদ এবং ব্যয়ের দুইটার চরিত্র একরকমের, সে স্বভাবতই কী হয়, ডেবিট হয়। আবার যদি আমরা হ্রাস বা বৃদ্ধির মাধ্যমে দেখি, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। এবার দেখবো আয়ের বেলায়, আয়ের স্বাভাবিক প্রকৃতি বা বৈশিষ্ট্য হচ্ছে ক্রেডিট। যেমন আবার যদি হ্রাস বৃদ্ধি দেখি, আয় হ্রাস পেলে ডেবিট, আবার আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। দায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য হচ্ছে ক্রেডিট, অর্থাৎ দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। আমরা দেখব সম্পদ, ব্যয়, আয়, দায় দেখেছি। এখন দেখব মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের স্বাভাবিক প্রকৃতি বা বৈশিষ্ট্য হচ্ছে এটা ক্রেডিট। এখন যদি আমরা হ্রাস বৃদ্ধির মাধ্যমে নির্ণয় করি তাহলে হ্রাস পেলে হবে ডেবিট, আবার বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। মনে রাখার সুবিধার্থে হিসাবের শ্রেণীর ডেবিট ক্রেডিট নির্ণয়ের আরও সহজ কৌশল হচ্ছে, যেমন দুইটাকে যদি আমরা বৈশিষ্ট্যের ভিত্তিতে দেখলাম, সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে কি, সম্পদ এবং ব্যয় এই দুইটা যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, এবং সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। এরপরে আবার এই দুইটার বৈশিষ্ট্য একরকমের, এই তিনটার আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটার যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট, এবং যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। তাহলে হিসাবের শ্রেণী মোট 5টি: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। তোমাদেরকে আমি একটা কৌশল বলে দিই, সেটা হলো যদি সহজে মনে রাখতে চাও এই সিরিয়ালটা মনে রাখবে: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। অর্থাৎ সম্পদ ব্যয়কে একটা ধাপে ভাগ করছি আমরা বৈশিষ্ট্যের ভিত্তিতে। যেমন এই দুইটার বৈশিষ্ট্য হলো, এই দুইটাই সম্ভবত কি বৈশিষ্ট্য বা চরিত্র ছিল ডেবিট। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব এর বৈশিষ্ট্য বা প্রকৃত বৈশিষ্ট্য হলো আয়, দায়, মালিকানা সত্ত্ব ক্রেডিট। কিন্তু যদি হ্রাস বৃদ্ধির মাধ্যমে নির্ণয় করি তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। এরপরে দেখব একটা বিকল্প চিন্তার মাধ্যমে যদি দেখি যে আসলে আমাদের এই দুতরফা দাখিলা পদ্ধতির দুইটা পক্ষ নির্ণয় করাটি হলো আমাদের আসলে মূল বিষয়। কোনো শিক্ষার্থী যদি দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটা লেনদেনের যদি দুইটা পক্ষ নির্ণয় করতে পারে তাহলে তার জন্য হিসাব বিজ্ঞানটা অনেক সহজ হয়ে যায়। সেই জন্য তোমাকে যেভাবে হোক দুইটা পক্ষ অবশ্যই খুব সহজে যেন তুমি নির্ণয় করতে পারো তার কিছু কৌশল আমি তোমাদের সাথে শেয়ার করছি। লেনদেনের দুইটি পক্ষ বের করার সহজ উপায়: লেনদেন দুইটি পক্ষ, একটা পক্ষ হলো ডেবিট আর একটা পক্ষ হলো ক্রেডিট।
এখন যদি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য প্রশ্ন করি যে কি আসলো, কেন গেল, এবং ক্রেডিটের জন্য যদি প্রশ্ন করি কি গেল, কেন আসলো এবং কোথা হতে আসলো, এই ধরনের যদি কোশ্চেন করি তাহলে আমরা অবশ্যই প্রত্যেকটা লেনদেনের ডেবিট এবং ক্রেডিটের উত্তর জেনে যাব। পূর্বে আলোচনা করেছি হিসাবের শ্রেণীর মাধ্যমেই আমরা লেনদেনের দুইটি পক্ষ নির্ণয় করা সহজ হয়। হিসাবের শ্রেণী আমরা আগে জেনেছি আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী হলো 5টি। দেখো পরের ধাপে আমরা জেনে নিই কিভাবে একটা শিক্ষার্থী খুব সহজে দুইটা পক্ষ নির্ণয় করতে পারবে, সেই বিষয়টা আমরা জেনে নেব। লেনদেনের দুইটি পক্ষ নির্ণয় করার জন্য কিছু উদাহরণ নিচে দেওয়া হলো। 1 নম্বর উদাহরণে দেওয়া আছে আসবাবপত্র ক্রয় করা হলো 5,000 টাকা। এখন আমি এই লেনদেনটাকে যদি প্রশ্ন করি কি আসলো, আসবাবপত্র আসলো, আসবাবপত্র একটা সম্পদ। এরপরে আরেকটা পক্ষ যদি বের করি কি গেল, নগদ টাকা গেল, সেটাকে আমরা নগদান হিসাব লিখব, সেটাও সম্পদ। এখন একটু আগে আমরা হিসাবের শ্রেণীর মধ্যে দেখেছি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আসবাবপত্র সম্পদ এবং নগদ টাকাকে আমরা নগদ টাকা লিখব না, হিসাব বিজ্ঞানের ভাষায় নগদ টাকাকে আমরা অবশ্যই নগদান হিসাব লিখি। তাহলে এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, এখানে সম্পদ হ্রাস পেয়েছে, তাহলে নগদান সম্পদ আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা আরেকটু জানবো। এখানে একটা উদাহরণ দেওয়া আছে পণ্য ক্রয় করা হলো 3,000 টাকা। এখন লেনদেন, এটা অবশ্যই একটা লেনদেন। লেনদেনটাকে আমরা দুইটা প্রশ্ন করব, কি আসলো, পণ্য আসলো, আর কি গেল, নগদ টাকা গেল। পণ্য বলতে আমরা এখানে পণ্য লিখবো না, এখানে খরচ দেওয়া আছে। দেখো পণ্য লিখবো না এই কারণেই, এখানে নিচে একটা নোট দেওয়া আছে পণ্য ক্রয় বা মাল ক্রয়কে আমরা লেখা হয় ক্রয়, এবং পণ্য বিক্রয় বা মাল বিক্রয়কে লেখা হয় বিক্রয়। অর্থাৎ হিসাব বিজ্ঞানের ভাষায় পণ্য, মাল, চেক এই জাতীয় কথা লেখা যায় না, সেজন্য আমরা কি লিখবো, পণ্য ক্রয় লিখবো না, লিখবো ক্রয়। আর কি গেল, নগদ টাকা গেল। নগদ টাকাকে আমরা একটু আগে জেনেছি নগদান হিসাব বলবো, নগদান হিসাব। তাহলে এখন দুইটাকে আমরা যদি হিসাবের শ্রেণীর মাধ্যমে নির্ণয় করি, যেমন এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, একটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে, এবং তার আবার নগদ টাকা হলে একটা সম্পদ, তার সম্পদ হ্রাস পেয়েছে। তা হিসাবের শ্রেণীর মাধ্যমে যদি আমরা নির্ণয় করি তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আরও কিছু উদাহরণের মাধ্যমে দেখা যায়। তো আরেকটা উদাহরণের মাধ্যমে দেখি যে 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে লেনদেন, এটা অবশ্যই একটা লেনদেন, ব্যবসায়িক লেনদেন। কি আসলো, নগদ টাকা আসলো। কি গেল, উত্তর নেই, কারণ কি কিছুই যায়নি, আমরা মালিকের কাছ থেকে মূলধন পেয়েছি। অর্থাৎ মালিক পক্ষ ব্যবসা প্রতিষ্ঠানে যা দিবে তা হলো মূলধন, এবং মালিক ব্যবসা প্রতিষ্ঠান হতে যা নিবে অর্থাৎ তুলে নেবে তার নাম হলো কি, উত্তোলন। এই দুইটা বিষয় তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যা দিবে তার নাম কি, মূলধন, আর মালিক ব্যবসা প্রতিষ্ঠান হতে যা নিবে তার নাম হলো কি, উত্তোলন। তাহলে এই প্রশ্নটার, এই লেনদেনটার যদি আমরা একটা ব্যাখ্যা খুঁজি তাহলে ব্যাখ্যার উত্তরটা পাবো এভাবে যে কি আসলো, নগদ টাকা আসলো। কি গেল, কিছুই যায় না, আসলো কি, মালিকের পক্ষ থেকে আমরা একটা টাকা পেয়েছি, সেটার নামকে আমরা মূলধন বলি। তাহলে এখানে নগদ টাকা হলো সম্পদ, এখানে সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পেয়েছে, সেই জন্য ডেবিট। এবং কি আসলো, মূলধন আসলো, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মালিকের কাছ থেকে আমি কিছু টাকা পেয়েছি, সেটা আবার মালিককে তার নির্দিষ্ট সময় মতো ফিরিয়ে দিতে হবে। সেই জন্য মালিক পক্ষের পাওনাকে বলা হয় কি, মালিকানা সত্ত্ব। তা মালিকানা সত্ত্বে বৃদ্ধি পেয়েছে ক্রেডিট, আর সম্পদ বৃদ্ধি পেয়েছে সেটা কি, ডেবিট। তো শিক্ষার্থীরা এভাবে যদি তোমরা দুইটা পদ্ধতি, মানে দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটা লেনদেনেরই যদি দুইটা পদ্ধতি বের করতে পারো, তাহলে আমি আশা করি তোমাদের জন্য প্রত্যেকটা লেনদেনেরই দুইটা পক্ষ বের করা খুব সহজ হবে। তো শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।